জেলে যাব, পালাবার পথ খুঁজব। ওবায়দুল কাদের ক্ষমতা হারানোর পরেও তিনি থেকে গেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্ষমতায় থাকাকালীন বিতর্কিত নানা কর্মকাণ্ডে আলোচিত এই রাজনীতিবিদ পালিয়ে গিয়েও থেমে নেই তাকে নিয়ে আলোচনা। কখনো রাজনৈতিক কর্মকাণ্ড, আবার কখনো ব্যক্তিগত জীবন ঘিরে চলছে বিতর্ক। এবার তার ব্যক্তিগত জীবন নিয়ে সামনে এসেছে চমকপ্রদ তথ্য। ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানোর মাস্টার মাইন্ড ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে যখন নতুন করে চলছে জল্পনা, ঠিক তখনই তার ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ফাঁস হয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। ঠিক তখনই তার ব্যবহৃত সিমের লোকেশন এবং কল লিস্ট ট্র্যাক করে পাওয়া গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ওবায়দুল কাদের সম্পর্কে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ওবায়দুল কাদের আসলে কেমন ছিল, এই অবাক করা তথ্যগুলো জনগণের জানা উচিত। দর্শক, আপনারা জানবেন, অন্যকে জানিয়ে দিতে সহযোগিতা করবেন। আমরা শাহবাগের সেই গণজাগরণ মঞ্চের ইতিহাস ভুলে যাই। কি করে নিরাপরাধ ব্যক্তিদেরকে শাহবাগের মঞ্চ থেকে ফ্যাসিবাদের ধ্বনি তুলে ফাঁসি দেওয়া হয়েছিল, আমরা বাংলাদেশের মানুষ তার প্রধান সাক্ষী হিসেবে রয়েছে। প্রিয় দর্শক, এই শাহবাগ ইমরান সরকারের জন্ম দিয়েছে, এই শাহবাগ লাকির জন্ম দিয়েছে। এই শাহবাগ থেকে আমরা বাংলাদেশের সেই সব ব্যক্তিদের চেহারাগুলো দেখেছি যারা এই রাষ্ট্রে ধর্ম নিরপেক্ষতার ধুয়ো তোলে এই বাংলাদেশকে ধর্মহীনতার দিকে টেনে নিচ্ছিল। আমরা লাকিদের সেই স্লোগানগুলো দেখেছি, কি করে একটা দেশকে বিভাজিত করতে পারে, কি করে একটা দেশকে তারা রক্তাক্ত করতে পারে, কি করে আইনের শাসনকে ভুলুণ্ঠিত করে একটা ফ্যাসিবাদ তৈরি করতে পারে। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন ক্যাম্পাস প্রকম্পিত হয় শিক্ষার্থীদের এমন সব স্লোগানে। এর আগে তারা এমন করে স্লোগান দিয়েছিল পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে। ইতোমধ্যে ভারতীয় গণমাধ্যম লাকিকে নিয়ে নিউজ করেছে। তাদের নিউজের শিরোনাম, শেখ হাসিনার পর এবার আরেক মহিলার বিরুদ্ধে গর্জে উঠল বাংলাদেশ। আর তাই জনমনে প্রশ্ন, কে এই লাকি? তার ক্ষমতার উৎস কি, যার জোরে আগামী 15 মার্চ শাহবাগে কর্মসূচির ডাক দিয়েছেন তিনি? শাহবাগী লাকি আক্তার মুসলিম চিহ্নকে অপছন্দ করে এরা। ইসলামকে হেয় করতে একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নেও পটু শাহবাগীরা। 2013 সালে তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় গণজামায়াতের মাধ্যমে তা প্রমাণ করে লাকি আক্তারদের মতো ইসলাম বিদ্বেষীরা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ওবায়দুল কাদেরের কল লিস্ট থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ফেসে যাচ্ছেন বড় বড় মডেল ও চিত্রনায়িকা সহ ভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিরা। এদিকে লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে দেশজুড়ে তোলপাড়। কে এই লাকি আক্তার? তাকে নিয়ে কেন এত বিতর্ক? লাকির পেছনে কে? শাহবাগী লাকিকে সময় টিভির সাংবাদিক তমালের ইন্ধন যোগানের ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানোর মাস্টারমাইন্ড ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক এই সেতু মন্ত্রী বর্তমানে ঠিক কোথায় রয়েছেন তা নিয়ে চলছে নতুন করে জল্পনা কল্পনা। ঠিক তখনই তার ব্যবহৃত সিমের লোকেশন এবং কল লিস্ট ট্র্যাক করে পাওয়া গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। কি রয়েছে তাতে, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জুলাই আন্দোলনের তীব্র প্রতিরোধের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেই সঙ্গে পালিয়ে গেছেন দলটির প্রধান শেখ হাসিনা সহ অধিকাংশ নেতারা। সাবেক প্রধানমন্ত্রীর পর পলাতকের তালিকায় অন্যতম হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষমতায় থাকাকালীন বিলাসী ও শৌখিন এই নেতার সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা। অনেক নায়িকার সঙ্গেই তার ঘনিষ্ঠতা নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল সামাজিক মাধ্যমে। অবশ্য প্রকাশ্যে সেগুলো নিয়ে কেউ কথা বলতে সাহস করত না। পালিয়ে যাওয়ার পর থেকে কাদেরকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। সর্বশেষ গত 5 আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি দুপুর 2:42 পর্যন্ত ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর। এবার সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলো তার একটি কল লিস্ট। কল লিস্ট অনুযায়ী 5 আগস্টের আগে ও পরে 2 মাসে অসংখ্য নম্বরে কথা বলেছেন কাদের,
যেখানে অনেক নায়িকা, মডেল, অভিনেত্রী ও নেত্রীদের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে। ওই কল লিস্ট অনুযায়ী নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, অ্যাঞ্জেলা এলিন সহ মডেল নায়িকারা যেমন রয়েছেন, তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী কবিতাকেও। আরেক বেসরকারি টেলিভিশনের তথ্য অনুযায়ী 5 আগস্ট ওবায়দুল কাদের নায়িকা সোহানা সাবা সহ প্রয়াত নায়িকা মেঘলার সঙ্গেও একাধিকবার যোগাযোগ করেন। ওবায়দুল কাদের 5 আগস্ট সহ আগের এবং পরবর্তী সময়ে কল লিস্টে সিরিয়ার কপির আংশিক প্রকাশ করে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। ওই সিরিয়ার কপি বের হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল ওবায়দুল কাদেরের কল লিস্ট। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট আবারও ভাইরাল হয়েছে। তবে ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি। শাহবাগী লাকি আক্তার, মুসলিম চিহ্নকে অপছন্দ করে এরা। ইসলামকে হেয় করতে একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নেও পটু শাহবাগীরা। 2013 সালে তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় গণজামায়াতের মাধ্যমে তা প্রমাণ করে লাকি আক্তারদের মতো ইসলাম বিদ্বেষীরা। শাহবাগীদের এসব ষড়যন্ত্র জাতির সামনে ভিন্নভাবে উপস্থাপন করে বিভিন্ন সময়ে ইসলামপন্থীদের হেয় করেছেন কিছু দালাল সাংবাদিক। 2013 সালে আওয়ামী লীগের সেই দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন সময় টেলিভিশনের সাংবাদিক আতিকুর রহমান তমাল, যার চিহ্ন রয়ে গেছে তার ফেসবুকে দেয়া পোস্টে। 2013 সালের 17 মার্চ তমাল তার ফেসবুক পোস্টে নিজেকে ফ্যাসিবাদী উল্লেখ করে লেখেন, একদল বলে গণজাগরণ মঞ্চ ফ্যাসিবাদী, অন্য দল বলে গণতন্ত্রবাদী, কিন্তু তিনি রাজাকারের ফাঁসি চান, তাই তিনি ফ্যাসিবাদী। হাসিনার নাটকের বিচারে জামায়াতে ইসলামের নেতাদের শাস্তির চক্রান্তের অংশ হিসেবেই ফেসবুকে এমন প্রচার চালান তমাল। 2013 সালের শুরুর দিকে শাহবাগ নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন তমাল। এসব পোস্টে শাহবাগে গণজাগরণ মঞ্চকে আরো বড় করার পরামর্শ দেন তিনি। ছোটখাটো কিংবা আসা যাওয়া নয়, শাহবাগে হক ঠিকানা, এমন আহ্বান জানান তমাল। আতিকুর রহমান তমাল নিজেও বহুদিন শাহবাগে পড়ে থেকে ফ্যাসিবাদের পক্ষে স্লোগান দিয়েছেন। ওই সময় ফেসবুকে তিনি ঘোষণা দেন, দেখা হবে বন্ধু, স্লোগানে স্লোগানে বুধবার সারা রাতের শাহবাগে। সময় টিভির তমাল বিক্রি করেছেন মুক্তিযুদ্ধের চেতনা। এই চেতনা বিক্রি আওয়ামী ফ্যাসিবাদেরই একটা অংশ। 2013 সালের ডিসেম্বরে মোল্লা তৈরির প্রক্রিয়া বন্ধ করতে বিকাশকালে কিশোরদের হাতে মুক্তিযুদ্ধের চেতনা তুলে দেওয়ার বুদ্ধি দেন তিনি। অর্থাৎ কাদের মোল্লার মতো জামায়াতে ইসলামের অন্য অনেক নেতাদেরও নিশ্চিহ্ন করার দাবি করেন তমাল। কারণ শুধুমাত্র একজন কাদের মোল্লার ফাঁসিতে খুশি হতে পারেননি তিনি। নিজের খুশির ব্যবস্থা করতে অন্য আরেকটি পোস্টে জামায়াতে ইসলামের নেতা গোলাম আজমের ফাঁসির জন্য বদদুয়া করেন সময় টিভির তমাল। বিভিন্ন সময়ে নানা পোস্টে তমাল নিজেকে যেমন ইসলাম বিদ্বেষী প্রমাণ করেছেন, তেমনি শেখ মুজিবের প্রতি দরদও দেখিয়েছেন সমান তালে। আবার বিএনপির গণতান্ত্রিক আন্দোলন নিয়েও ব্যঙ্গ করেছেন তিনি। সেই সঙ্গে গণজাগরণ মঞ্চের শাহবাগী লাকি আক্তারের ছবি নিজের ফেসবুক প্রোফাইলে দিয়ে বাঘের বাচ্চা আখ্যায়িত করেছেন তাকে। অন্য আরেকটি পোস্টে নিজের ধর্ম পরিচয় ভুলে লাকি আক্তারকে স্যালুট জানান তমাল। সম্প্রতি গর্ত থেকে বেরিয়ে আবারও প্রকাশ্যে এসেছেন শাহবাগী লাকি। দেশকে অস্থিতিশীল করতে অধিকারের নামে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন সময় টিভির তমালের গার্লফ্রেন্ড খ্যাত লাকি আক্তার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তার ভূমিকা পালন করতে হবে। ব্যর্থতার দায়ভার নিয়ে এই জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। শাহবাগী লাকি আক্তারকে সংবাদের কভারেজ দিতে বড় ভূমিকা রাখছেন তার বয়ফ্রেন্ড খ্যাত আতিকুর রহমান তমাল। বর্তমানে সময় টিভির ডেস্ক ইনচার্জের মতো গুরুত্বপূর্ণ পদে আছেন আওয়ামীপন্থী ইসলাম বিদ্বেষী তমাল। ইনচার্জ হিসেবে দায়িত্ব পাওয়ার পর আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে যা যা দরকার একনিষ্ঠ কর্মী হিসেবে সবই করেছেন এই সাংবাদিক। সরকার বিরোধী ছোট ছোট মুভমেন্টকেও টেলিভিশনে বিশাল আকারে কভারেজ দিয়ে তা প্রচার করার ব্যবস্থা করেছেন তমাল। সম্প্রতি শাহবাগী লাকি আক্তারের কর্মসূচিতে ড্রোন ক্যামেরা দিয়ে সংবাদ কভারেজ করিয়েছে সময় টিভি। লাকির কর্মসূচি সংবাদ ব্যাপকভাবে আপলোড করা হয়েছে সময় টিভির ডিজিটাল মাধ্যমে। এসব অ্যাসাইনমেন্ট কভারেজ ও ডিজাইন করে থাকে অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ আতিকুর রহমান তমাল। তার শাহবাগ ও লাকির প্রতি ভালোবাসার অন্যতম কারণ সে নিজেও শাহবাগ গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন। আমরা শাহবাগের সেই গণজাগরণ মঞ্চের ইতিহাস ভুলে যাইনি। কি করে নিরপরাধ ব্যক্তিদেরকে শাহবাগের মঞ্চ থেকে ফ্যাসিবাদের ধ্বনি তুলে ফাঁসি দেওয়া হয়েছিল, আমরা বাংলাদেশের মানুষ তার প্রধান সাক্ষী হিসাবে রয়েছে। প্রিয় দর্শক, এই শাহবাগ ইমরান সরকারের জন্ম দিয়েছে, এই শাহবাগ লাকির জন্ম দিয়েছে। এই শাহবাগ থেকে আমরা বাংলাদেশের সেই সব ব্যক্তিদের চেহারাগুলো দেখেছি যারা এই রাষ্ট্রে ধর্ম নিরপেক্ষতার ধুয়ো তোলে এই বাংলাদেশকে ধর্মহীনতার দিকে টেনে নিচ্ছিল।
আমরা লাকিদের সেই স্লোগানগুলো দেখেছি, কি করে একটা দেশকে বিভাজিত করতে পারে, কি করে একটা দেশকে তারা রক্তাক্ত করতে পারে, কি করে আইনের শাসনকে ভুলুণ্ঠিত করে একটা ফ্যাসিবাদ তৈরি করতে পারে। সেই ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে তার দোসররা। ইমরানের সরকাররা আজ আর সরকারে নেই, বিরোধী দল হয়ে তারা বিদেশে পালিয়ে আছে, বিদেশ থেকে বাংলাদেশকে উত্তপ্ত করতে চাইছে। কিন্তু মাঠে নেমেছে সেই লাকি মলম যারা খেয়েছিলেন, মেখেছিলেন, বিভিন্ন অঙ্গে সুখ পেয়েছিলেন, তারা নেপথ্যে বসে গোপনে আবারও লাকিদেরকে বাংলাদেশে রাজপথে নামিয়েছেন। লাকিরা যেদিন সড়কে নেমেছে সেদিন আমাদের পুলিশ বাহিনী আহত হয়েছে। আপনারা কম বেশি মিডিয়ার ফুটেজে দেখেছেন, আমাদের পুলিশ যখন রাষ্ট্রীয় কাজে মাঠে কাজ করছিল তখন তাদের উপর হামলে পড়েছিল এই সন্ত্রাসীরা, শাহবাগী উগ্র সন্ত্রাসীরা। আমার ছাত্র দলে এবং ছাত্র শিবিরের কলিজের ভাইরা কোথায় আপনারা? আমি ছাত্র দল, ছাত্র শিবির সহ 24-এর অভ্যুত্থানের আমার সেই কলিজার টুকরোদেরকে বলবো, আপনারা মাঠ ছাড়বেন না। শত্রুরা আপনাদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন গ্রিপে, বিভিন্ন আপনাদের সামনে মূল্য ঝুলিয়ে আপনাদেরকে বিভাজিত করে ফেলেছে। কিন্তু আপনাদেরকে বিভাজিত করার আগে একটি কথা বলি, আপনাদেরকে বিভাজিত করবে ওরা দুর্বল করার জন্য। আপনারা বুঝতে পারছেন না, আপনারা গত 16 বছরে একবারই ঐক্যমতে এসেছিলেন, একজোট হয়েছিলেন, এক প্ল্যাটফর্মে এসেছিলেন 24-এর অভ্যুত্থান, এবং আপনারা বিজয় পেয়েছিলেন মাত্র কয়েকদিনের ব্যবধানে। মনে আছে, গত 16 বছরে আপনারা এক হতে পারেননি, ঐক্যবদ্ধ হতে পারেননি বলে বিভাজিত হয়েছিলেন, বলে আপনারা মার খেয়েছেন, গুম ক্রসফায়ার হয়েছিলেন। কিন্তু যখনই আপনারা আমাদের নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাতদের প্ল্যাটফর্মে এসে এক হয়েছিলেন, মাত্র কয়েকদিন আপনারা বিজয় পেয়েছিলেন। সেই বিজয়টার মূল প্রেরণা, মূল শক্তি আপনারা ছিলেন। কিন্তু আজকে আবার আপনারা ভেঙে গেছেন, বিভাজিত হয়ে গেছেন। দেখেন, লাকিরা মাঝখানে এসে রাজপথ দখলে নিয়েছে। লাকি ঠিক ভারতের পশ্চিমবঙ্গের নরেন্দ্র মোদী যে রাজনীতিটা করেছিলেন মমতা দিদির সাথে, একজন সেবিকাকে ধর্ষণে হত্যার পর পুরো কলকাতার মানুষ সড়কে নেমে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় যাই অবস্থায় চলে গেছে, তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন, পুরো পশ্চিমবঙ্গ কেঁপে উঠেছিল। ঠিক এই আন্দোলনটা এখন ভারত করতে চাইছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। বুঝতে পারছেন? তাই লাকিদের নামিয়েছে। লাকিদের সম্মানবোধ নেই, ইজ্জত নেই, এরা হাজার পুরুষের সঙ্গী। এদেরকে মারলে, কাটলে, ডোবালে এদেরকে কিচ্ছু বলে এদের কিছু যায় আসে না। শুধু এদের এই মুখোশটাকে বিক্রি করে একদল ফ্যাসিবাদ, একদল ধর্মনিরপেক্ষ সেকুলার, একদল কুরাজনীতির কুশীলবরা মাঠ গরম করতে চায়। দেখেন, আমাদের পুলিশ গত 15-16 বছর আমার বিএনপি, আমার জামাত, আমার ইসলামী আন্দোলনের ভাইদের উপর কি পরিমাণ নির্যাতন করেছে। একটি দৃশ্য দেখেছেন, পুলিশের উপর আমার ছাত্র দলের ভাইরা, শিবিরের ভাইরা হামলা করেছে, জীবন দিয়ে গেছে, কিন্তু আইনের পোশাককে সম্মান করে গেছে। ছাত্র দলের ক্ষমতা ছিল বাংলাদেশের প্রত্যেকটা পুলিশের টুটি চেপে ধরার। কজন পুলিশ আছে বাংলাদেশে? ছাত্রদল কিংবা তারেক রহমান কিংবা বিএনপি পুলিশের উপর আক্রমণের এতটুকু অনুমতি দেয়নি। ছাত্রদল অনেকবার বলেছিল কেন্দ্রীয় নেতাদের, আর কত জীবন দিব আমরা, আমাদের একবার অনুমতি দেন, আমরা ঘুরে দাঁড়াই ওদের বিরুদ্ধে। তারেক রহমান বলেছিলেন, আমরা আইন হাতে তুলে নেব না, জীবন দেব দেশের জন্য, জনগণের জন্য। কিন্তু ওরা এই পোশাক পরেছে আমাদের নিরাপত্তার জন্য। ওদের মধ্যে কিছু সংখ্যক খারাপ হতে পারে, কিন্তু ওদের গায়ে হাত তোলা আমাদের ঠিক হবে না, ওদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের ঠিক হবে না, ওরাই আমাদের সন্তান। ছাত্র শিবিরের ভাইরাও রাজপথে জীবন দিয়েছে, কিন্তু পুলিশের বিরুদ্ধে কখনো আক্রমণ চালায়নি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাত্র অভ্যুত্থানে যেটা ঘটেছিল, প্রকাশ্যে যখন আমাদের ছেলেগুলোকে রাস্তায় গুলি করে মারছে, ওদের পোশাক পরে ভারতীয়রা এসে, ওদের পোশাক পরে বিজিবি এসে, এবং বিভিন্ন সন্ত্রাসীরা পুলিশের ড্রেস পরে এসে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা অস্ত্র হাতে নিয়ে যখন পুলিশের ড্রেস পরে এসে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর সব বিভিন্ন স্পটে আমাদের ভাইদের মারছিল, তখন তাদের উপর খালি হাতে লাঠি দিয়ে, পাথর দিয়ে প্রতিবাদ করা হয়েছে। একটি অস্ত্রের দৃশ্য কেউ দেখাতে পারবেন না যে জুলাই অভ্যুত্থানের ছেলেরা অস্ত্র হাতে তুলেছিল, দেখাতে পারবেন? কেউ পারবেন না। 2000 জীবন দিয়েছে, কটা পুলিশ মারা গেছে। যদি আমাদের ছাত্ররা, আমাদের শিবিরের ভাইয়েরা, আমাদের ছাত্র দলের ভাইয়ের অস্ত্র হাতে তুলে নিত, রাস্তায় পুলিশের সংখ্যা পড়ে থাকতো লাশ হয়ে, কিন্তু তারপরও তারা অস্ত্র হাতে তুলে নেয়নি। আর যখন শাহবাগে মানুষের দুর্ভোগ কমাতে পুলিশ শাহবাগের বিরুদ্ধে দাঁড়ালো, তখন তারা প্রকাশ্যে আমাদের পুলিশ ভাইদেরকে পেটালো, বুকে লাথি মারলো, রোজাদার ভাইটাকে বুকে লাথি মারলো। সে তার ভিডিও আমি দেখলাম, সে বলছে আমি রোজাদার ছিলাম, হঠাৎ করে এসে আমার বুকে প্রচন্ড গতিতে লাথি মারলো। ওরা সাহস পেল কোথায়? প্রফেসর ইউনূস, আপনাকে বলছি, আপনার এই ধ্বজভঙ্গ নরম নীতিকে পরিহার করুন। আমরা ঘৃণা করি আপনার এই নীতিকে, ঘৃণা করি। আমার পুলিশের বুকে যারা লাথি মারবে, ওদের ঠ্যাং আমরা
আবারও বলছি, আমার পুলিশের বুকে লাথি মারার আগে আপনাকে ক্ষমতার মস্তক ছেড়ে দিতে হবে। আমার পুলিশের নিরাপত্তা দিতে না পারলে আপনার মতো এই নোবেল বিজয়ীদের আমাদের কোনো প্রয়োজন নেই। ক্ষমতা ছেড়ে দিন। লাকির মতো বা লাকির সেই শাহবাগী দোসরদের মতো, সন্ত্রাসীদের মতো, ফ্যাসিবাদীর সেই দোসরদের চেহারাগুলো আবার আমাদের দেখতে হচ্ছে কেন? আমরা দেখছি প্রবাসী সাংবাদিক শাহেদ আলমরা আবারও কথা বলছেন সেই লাকিদের পক্ষে, শাহবাগীদের পক্ষে। দুদিন আগে ইলিয়াস যখন তাদেরকে একেবারে ছুলে দিয়েছিল, তখন তারা শিবিরের পক্ষে, জামাতের পক্ষে সুর তুলেছিলেন সমর্থন পাওয়ার জন্য। এগুলো হলো মোনাফেক। এরা কখনো বিএনপি সাজে, এরা কখনো জামাত সাজে, এরা কখনো ছাত্রদের পক্ষে সাজে। মূলত এরা অর্থের কাছে বিক্রি হয়। আর এদের মূল শেকড় হলো ধর্মনিরপেক্ষ সেই সেকুলার, অর্থাৎ বাম রাজনীতির কিছু পচা নষ্ট করা ব্যক্তি আছে না, এরা কিন্তু কখনো বিএনপিকে নানান রকম বুদ্ধি দেয় যে এটা করবেন, এটা করলে আপনারা বিজয় পাবেন, এটা করলে আপনারা জামাতের উপরে চলে যাবেন। এই বুদ্ধি দেয়। বিএনপি মনে করে আসলে তো আমার পক্ষের লোক, আসলে বিএনপির পক্ষের না, এরা জামাতের পক্ষের না। এদের পক্ষ একটা, এদেরকে টাকা দিলে এদের বউদেরকে আপনারা পাবেন। এদের টাকা দিবেন, এরা টাকার দরকার, এরা টাকার জন্য সব করে। 18 সালের পরে এরা কথা বলেনি, কারণ হাসিনা এদেরকে টাকা দিয়ে কিনে ফেলেছিল, থেমে গিয়েছিল। সুবিধাটা কোথায় নেয় বুঝতে পারছেন? আবার এদের অবস্থা রাখি দেখেন, এখন এরা জামাত শিবিরের বিরুদ্ধে নেমেছে, ফ্যাসিবাদ মানে শাহবাগের পক্ষে নেমেছে। তার স্ট্যাটাস দেখলাম আমি। অথচ দুদিন আগে যখন ইলিয়াস ওদের $5 দিল, প্রবাসী সাংবাদিক আমাদের ইলিয়াস, তখন সে জামাতের পক্ষে সুর তুলে জামাতের অনুকম্পা নেওয়ার চেষ্টা করলো। এদের চেহারাগুলো চিনতে শুরু করুন। যখন হেফাজতের মাঠে, মানে সেই শাপলা চত্বরের কথা মনে আছে আপনাদের, আমি স্টিল সেখানে ছিলাম, আমি দেখেছি বহু সাংবাদিক পুলিশকে সহযোগিতা করেছিল হেফাজতের ভাইদের মারতে। আমি আমার ব্যক্তিগত টেলিভিশনের গাড়ি ব্যবহার করে বহু হেফাজতের আলমদের তুলে তুলে হাসপাতালে পাঠিয়েছিলাম। আমার সামনে থেকে পুলিশ টান দিয়ে অনেকে ছেড়ে দিতে গেছে, তখন আমি আমার ক্যামেরাম্যান বললাম যে ছবি তোলো পুলিশের চেহারা, পুলিশ ভয়ে ছেড়ে দিয়েছিল। তখন দেখেছিলাম বহু সাংবাদিক, আজকে যারা প্রভাবশালী সাংবাদিক, তারা হেফাজতের আলেমদের হত্যায় পুলিশকে সহযোগিতা করেছিল। অনেকের চেহারা মনে আছে। কিন্তু দুঃখজনক হলেও আজকে আমাদের সুসময় এসেছে, তাদের বিচার করব, পারছি না। কেন পারছি না জানেন? আমাদের দুঃসময়ের বন্ধুরা সে ওদের সাথে মিশে আছে গোপনে, আমরা জানি না। আমরা মনে করেছিলাম হাসিনা ফ্যাসিস্ট বিদায় হলে আমরা এদের বিচার করবো। এখন বিচার চাইতে গিয়ে দেখি আমরা একঘরে হয়ে যাচ্ছি আবার, কারণ আমাদের সঙ্গে মিশে থাকা সেই লোকগুলো লাকিদেরই লোক হয়ে গেছে, ইমরানের সরকারদের দোসর হয়ে গেছে গোপনে গোপনে। এদিকে আসিয়াকে বাঁচানো যায়নি। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশু আসিয়াকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার দুপুর 1টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিশুটি। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি আজ দুপুর 1টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না ইলাইহি রাজিউন। সিএমএইচ এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। 2বার স্থিতিশীল করা গেল, তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। শিশুটির বিদোহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এর আগে গত বৃহস্পতিবার মাগুরার শ্রীপুর উপজেলার বাসিন্দা শিশু আসিয়া মাগুরা শহরের বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। এরপর এদিন সকাল 11:30টার দিকে অচেতন অবস্থায় তাকে মাগুরার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বড় বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। সেদিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ওই দিন রাতে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর গত শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ স্থানান্তর করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ধর্ষণের ওই ঘটনায় শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, দুলাভাই ও দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।